আসসালামু আলাইকুম। আমার পেজ এবং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমার জমি জমা সংক্রান্ত পোস্টটি দেখেছেন তাদের মধ্যে অনেকে আমাকে উৎসাহ দিয়েছেন, অনেকে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন, অনেকে অনেক ধরনের প্রশ্নও করেছেন। তো ওই ঘটনাটার পরে কি ঘটেছে এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি। কারণ এটা আসলে একটা পোস্টের মাধ্যমে আমি আসলে খুব বেশি কিছু প্রকাশ করতে পারি নাই। যেটা হয়েছে যে আসলে আমি একটা খতিয়ান নাম্বার দেখিয়েছিলাম, সেই খতিয়ান নাম্বারটা আপনার 721 ডিপি নাম্বার 380, মৌজা বারাহীনগর, জেএস সম্ভবত নাম্বার হচ্ছে 246। হ্যাঁ, তো এটা নিবন্ধন হয়েছে 17/1/97 সালে। এটা নিবন্ধন হয়েছে দুইজনের নামে। একজন হচ্ছে মোশাররফ হোসেন, যার পিতা শরাফতুল্লাহ, আর দ্বিতীয় হচ্ছে শহীদুল্লাহ, যার পিতা হাসমতুল্লাহ। কিন্তু এটা কিন্তু ওয়ারিশান সম্পত্তি। তাহলে ওয়ারিশান সম্পত্তি কার সম্পত্তি? এটা হচ্ছে হাসমতুল্লাহর ওয়ারিশান সম্পত্তি। হাসমতুল্লাহর জীবিত সন্তান শহীদুল্লাহ এবং তার দুই মৃত পুত্র এবং দুই কন্যার নামে এই জায়গাটা করার কথা ছিল। কিন্তু 1997 সালে এই কাজটা সম্ভবত মোশাররফ হোসেন নিজে এই জায়গাটা উনি স্বীকারও করেছেন যে এই জায়গাটার যে এই বন্টকনামাটা উনি করলেন, যে ব্যবস্থাপত্রটা উনি করলেন খতিয়ানে, সেখানে উনি 50-50 ভাগ করেছেন। যে তার চাচা শহীদুল্লাহ চৌধুরী আর হচ্ছে সে নিজে মোশাররফ হোসেন। কিন্তু প্রপার্টিটা হচ্ছে হাসমতুল্লাহর 3 ছেলে 2 মেয়ে। তো 3 ছেলের মধ্যে 2 ছেলে মেয়ে মৃত, 2 ছেলের ঘরে নাতি নাতনিরা আসবে। 2 ছেলের নাতি নাতনিদের মধ্যে দ্বিতীয় ছেলের মেজো ছেলে হচ্ছে মোশাররফ হোসেন। ওনার আরও 3 জন ভাই আছে, 5 জন বোন আছে। তাহলে এখানে তো বড় একটা ঘাপলা। তারপরে শহীদুল্লাহ চৌধুরী আসছে, হাসমতুল্লাহর আরেকটা ছেলে আছে, সে বড় ছেলে ওয়াজিউল্লাহ, উনিও মৃত। ওনার 5 ছেলে 4 মেয়ে। তাহলে ওনাদের নামগুলো সম্পূর্ণ বাদ যায়। তো এই যে অবস্থা, এলাকাবাসী আমাদেরকে সেই সময় যোগাযোগ করে যে ওনার নামে এই জায়গাটা উনি অবৈধভাবে দখল করছেন এবং উনি ওনার জায়গায় মাটি কাটছেন, মাটি কেটে বিক্রি করতেছেন। উনিও সম্ভবত ওটা বিক্রি করবেন অথবা দোকান করবেন, এরকম একটা পরিকল্পনা করেছেন। তো ওটা শোনার পরে আমি সেটা ফেব্রুয়ারি মাসে আমি ওই থানায় যাই, থানায় গিয়ে আমি কমপ্লেন করি। তো থানায় যখন কমপ্লেন করা হয়, ওরা আমাদেরকে বলে যে আপনাদের লোকজন নিয়ে এসে দেখা করেন। তো আমরা ফেব্রুয়ারি মাসের 18 তারিখে এই সোনাইমুড়ি থানায় গিয়ে আমরা এই কাগজটা নিয়ে আমরা যখন যাই, তখন থানার ওসির সাথে এই মোশাররফ হোসেন নিজে সোনাইমুড়ি প্রেস ক্লাবের সদস্য অথবা সেক্রেটারি পরিচয় দিয়ে ওনার সাথে একটা ভালো রিলেশন দেখিয়ে উনি ওনার ওপিনিয়নটা জাস্ট বলে যে এখানে যেহেতু কাগজে আমার নাম আছে, আমি যা ইচ্ছা তাই করব, এটা বলে উনি চলে আসেন। তো এই যে আমি ডিটেলসে যাই, যদি আমি বলি খতিয়ান নাম্বার 721 ডিপি 380, জেএস নাম্বার 246, 17/1/97 সালে সাব রেজিস্ট্রার যারা থাকেন ওনারা এটা ভূমি তারা এটাকে এন্ট্রি করেছেন। এখানে দাগ আছে 4টা। 1188 যেটা ভিটা, সেখানে 9 ডিসিম। এখানে আমার বাবা এবং মোশাররফ হোসেন 4.5 ডিসিম করে পাবে। নাল জায়গা আছে 1226 নাম্বার দাগে, সে দাগে 11 ডিসিম, সেখানে আমরা 5.5 করে পাবো। তারপরে হইতেছে আরেকটা দাগ হচ্ছে 1229, এখানে 2 ডিসিম জায়গা মাত্র, এখানে আমরা 1 পাবো। যেহেতু আমার আব্বা মৃত, আমি আছি, তো আমি নিতে পারি। তারপরে হইতেছে আরও নাল জায়গা দেখাচ্ছে 1233, সেখানে 32 ডিসিম জায়গা, সেটাও 2 ভাগ হবে। আমার বাবার ভাগে 16 ডিসিম আসবে, তার ভাগে 16 ডিসিম আসবে। এটা কিন্তু সেই কাগজের উপর ভিত্তি করে, যে কাগজটা আসলে
সে মানে ওয়ারিশান সূত্র অনুযায়ী ওয়ারিশান মৌলিক সার্টিফিকেট না দেখিয়ে সে তার দাদার সন্তান হিসেবে তার নাম উল্লেখ করে এখানে 50% প্রপার্টির মালিক দাবি করছে। তো যখন থানা থেকে আমরা কোনো ভালো রেজাল্ট পাইলাম না, তখন আমরা এখানে দেখেন আমার বাবার নাম থাকলে কি হবে, আমার বড় জ্যাঠার নাম নেই। তো আমার বড় জ্যাঠার 5 ছেলে, তারা অত্যন্ত মর্মাহত। তো তারা তখন ওই থানায় গেল, থানায় যেয়ে যখন কোনো সুরাহ পাইল না, পরবর্তীতে তারা করলো, এই যাই হোক ওনাদের কোনো একটা লিঙ্কের মাধ্যমে ওনারা উপর মহলে একটু যোগাযোগ করে। তো এর মধ্যে আমি এই যে 1229 দাগের 2 ডিসিম জায়গার মধ্যে 1 ডিসিম আমি পাই, 1 ডিসিম মোশাররফ হোসেন পায়। আমি বলতে আমি আমার বাবার অংশের কথা বলছি। বাবার অংশ যদি এখানে সব মিলায় 34 ডিসিম হয়, তাহলে হিসাব হিসেবে তো এখানে 17 ডিসিম আছে। তা আমার ভাই বোন মিলে আমরা হচ্ছে 3 জন, আমার 1 ভাই 2 বোন। আমার ভাই বোন সবাই মিলে ভাগ করলেও তো আমি 4 ডিসিমের বেশি পাই। আমি জানি যে এই খতিয়ানটা ত্রুটিপূর্ণ, কিন্তু এই খতিয়ানের উপরে আমাদেরকে ওসি বলল যে যেহেতু কাগজ ঠিক নেই, কাগজ যে ঠিক না বেঠিক এটা আমি বলতে পারবো না, এটা ভূমি অফিসের ব্যাপার, আপনারা এটা ঠিক করেন, অথবা উনি যদি ওনার কাজ করে ওনাকে বাধা দিবেন না। তো উনি ওনার কাজ করছে, আমরা আর বাধা দিই নাই। এরপরে আমরা যে গেলাম আমাদের নিজেদের জায়গা যেটা পড়ছে সে 1229 নম্বর দাগের 2 ডিসিম জায়গার মধ্যে 1 ডিসিম, ওই 1 ডিসিম জায়গা আমি মাটি ভরাট করে ওখানে একটা স্থাপনা করার চেষ্টা করলাম, যে একটা ঘিরা দিলাম, ঘিরা দিয়ে সেখানে মাটি ফেললাম, মাটি ফেলে আমি সেখানে আপনার করলাম আর কি, যে এখানে আমি কিছু একটা দাঁড় করাবো, এই ধরনের একটা প্ল্যান করে আমি এটা যখন করছি, তখন আমাদের যে রমজানের ঈদ গেছে আপনার এই মার্চ মাসের লাস্টে, তো ওই সময়ে আমরা এটা করি। তো তখন মোশাররফ হোসেনের ছোট ভাই, হ্যাঁ তার নামটা হচ্ছে মাইনুল, সম্ভবত কি নাম এই মুহূর্তে মনে পড়ছে না। ছোট ভাই আমার হাজব্যান্ডের সাথে কথা বলে যে দুলাভাই কী করেন, বলে হ্যাঁ আমরা বেড়া দিই। তো বলে কি যে বেড়া দেন, টিকবে নাকি বেড়া এটা, মানে এ কথা বলে একটু হাসাহাসি করে চলে গেল। এবার এটা একটা তাচ্ছিল্য করে কথা বললো, মনে করলো যে এতদিন যখন আমরা এই জায়গাটা দিকে নজর দিই না, এখন কেন দিচ্ছি, আর 1 ডিসিম জায়গা নিয়ে এটা নিয়ে আমাদের এত আগ্রহ কিসের, অথবা ওরা যেভাবে জায়গাগুলো নিজেদের নামে করে রাখছে এখানে আমরা যেন না ঢুকি ইত্যাদি আর কি। তো যাই হোক এই অবান্তর কথাগুলোর দরকার নেই, মূল কথাটা হচ্ছে যে আমি ঘিরা দেওয়ার পর থেকে ওরা শুরু করলো কি, ওখানে ওরা একটা সাইনবোর্ড দিল। সাইনবোর্ডের নাম হচ্ছে আপনার, সাইনবোর্ডের ছেলের নাম হচ্ছে আবরার নামে কে একজন, সে নাকি এটা রেজিস্ট্রি দলিল করে এই জায়গাটা মালিক। জাস্ট আমি যে জায়গাটা ঘিরা দিছি 1 শতক জায়গার কতটুকু পরিমাণ হয় সেটা বর্গ ফুটে কত হয় আমার জানা নাই। তো ওইটুকু জায়গার মধ্যে সে একটা সাইনবোর্ড দিল যে এটা নাকি আবরার নামে কে একজন, কিন্তু মোশাররফ হোসেন কিন্তু অলরেডি 17 ডিসিম জায়গা কিন্তু সে নিজের মতো অকুপাই করে ফেলছে, এবং এটার ব্যাপারে আমরা আর কোনো কথাই বলি নাই, কারণ আমরা ওসি এবং এসিল্যান্ড দুজনের সাথে গেছি, তারা কিন্তু আমাদেরকে বলছে যে কাগজে যেভাবে আছে সেভাবে আসলে আমরা ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারবো না। সত্য কথা বললাম, এটা ফেব্রুয়ারি 17-18 তারিখের ঘটনা। আচ্ছা, তারপরে আমি গেলাম কোথায়, যে এই ঘিরার মধ্যে সে কিভাবে তার নিজে 17 ভাগ রেখে সে আমার 1 ডিসিমের মধ্যে সে একটা সাইনবোর্ড দেয়। তো আমি যে বাড়িতে গেলাম পরের দিন, যাওয়ার সময় এই সাইনবোর্ডটা আমি ফেলে দিই। তারপরের দিন আবার নাকি শুনলাম যে সে একটা সাইনবোর্ড দিছে, আমি আবার 1 দিন পরে গেলাম, গিয়ে আরেকটা সাইনবোর্ড ফেললাম। এভাবে আমি লাস্ট মনে হয় 7 তারিখে বা 6 তারিখে এপ্রিলের, যে আমি 7ই এপ্রিল হতে পারে, আমি রাত্রে চেম্বার শেষ করে আমি বাড়ির ওদিকে গেলাম, গিয়ে দেখলাম যে আমার ঘিরাটিরা কিচ্ছু নাই। সাইনবোর্ড একটা নতুন করে দিছে আব্বার নামে, একজন ছেলের নামে, আমি কে সেটা আমি জানি না, কিন্তু যেহেতু আমার আব্বা এটার মালিক এবং আব্বার ওয়ারিশ হিসেবে আমরা 3 ভাই বোন, আমার ভাই এবং বোন কেউ নয়, কেউ রেজিস্ট্রি দেয় নাই, আমিও দিই নাই, তাহলে এই সাইনবোর্ডটা ভুয়া। তা আমি ওই সময় দেখলাম কি, সে আমার আব্বার অংশের 17 ডিসিম জায়গার মধ্যে যে এই মোশাররফ হোসেনের ঘটনাস্থলে উপস্থিত
এবং সে ওখানে মাটি ফেলতেছে। এটা সম্ভবত 6 তারিখে হবে। হ্যাঁ, মাটি ফেলতেছে এবং এক সাইডে মাটি ফেলতেছে, আর আমার ঘিরা দেওয়া অংশটা তো সে সাইনবোর্ড দিয়া মানে কাম সেরে ফেলছে আর কি, সবাইকে মানে বোকা বানিয়ে ফেলছে, একদম সবাই বোকা, পৃথিবীর সবাই বোকা। তো এরপর আমি গিয়ে এই সাইনবোর্ডটা উঠাই ফেলি। উঠাই ফেলার পরে আমি ওর সাথে আমি অনেকগুলো কথা বলছি, যেগুলো সে কিন্তু আমার মেজো জ্যাঠার ছেলে, কিন্তু সে একটা জালিয়াত। এই জালিয়াতকে জালিয়াত বলাটা এখন আসলে পাবলিকলি বলাটা ঠিক না, কিন্তু আপনি এই একটা যদি আপনি এই খতিয়ানের ছবিটা তো আমি পোস্ট করছি, আপনারা দেখেন যে এটা যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হয়, তাহলে এই একটা প্রপার্টির মধ্যে কিভাবে একজন নাতি এতটুকু জায়গা দখল করে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরও অনেক খতিয়ান আছে এবং সেখানে কোনো কোনো জায়গায় সে দাদার সম্পত্তি একক নামে তার নিজের নামে করে রাখছে, এবং তার ভাই বোনরা যারা অনেকের ক্ষেত্রে কোনো কোনো বোনকে ওরা বাদ দিছে, আবার কোনো কোনো ভাইদেরকে বাড়িয়ে দিছে, এভাবে করে তারা অনেক 9-6 করছে মোট কথা। এবং আমার বড় জ্যাঠার ফ্যামিলিকে নামমাত্র কোথাও নাম আছে কোথাও নাই। তো এই রকম যখন অবস্থা, এই সাইনবোর্ড ফেলাফেলি করলাম, তো রাত্রেবেলা আমি ওর সাথে আমার একটু হটটক হয়। পরের দিন আমি আমিন নিয়ে 7 তারিখে সম্ভবত আমিন নিয়ে আমি বাড়িতে যাই, এবং আমিন যখন আসছে তখন মোশাররফ হোসেন নিজের মুখে বলল যে এই জায়গাটা আমার না, এই জায়গাটা আমার না। তাহলে এতদিন তুমি সাইনবোর্ড কেন দিছো? তুমি কোন লেভেলের একটা ফ্রড? এই জায়গাটা আমার না, এই জায়গাটা আমার বাবার জ্যাঠাতো ভাইয়ের ছেলের ঘরের নাতির সম্পত্তি, মানে আরেকটা প্যাচ। এটা শুনলাম মানে হাসবো না কাঁদবো। তো যাই হোক, এখন আমি আমিন ডেকে আমি জায়গাটা মেপে একদম নাম, দাগ নাম্বার, এই যে খতিয়ান নাম্বার, তারপর হচ্ছে মৌজা কত, সব কিছু মিলে আমি এখানে এক ডিসেন্ট জায়গা আমি আবার বুঝে পাইছি। তখন সে কিন্তু আর কোনো আপত্তি করলো না, সে চলে গেল। চলে যাওয়ার পর দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি যে এই মোশাররফ হোসেনের সাথে আমার হটটক হয়েছে, তার ওয়াইফ আমার বাসায় এসে কান্নাকাটি করতেছে। আমার সাথে ভালো রিলেশন আগে ছিল, অনেক ভালো রিলেশন ছিল। এখন সে যে কোনো কারণে হোক সে আমার কাছে সরি বলল, আমিও তাকে মাফও করে দিয়েছি। আর তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ ছিল না, মানে তার হাজব্যান্ডের বিরুদ্ধে আমার হাজার অভিযোগ থাকতে পারে, ওনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ ছিল না। তো উনি পারিবারিক কারণে আমার কাছে আসছেন। তো আমি বলছি, দেখেন আপনার ভাই যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার সাথে আমার রিলেশন ঠিক হয়ে যাবে, আমার ভাই যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার হাজব্যান্ড ঠিক হইলে আমার সাথে আপনার রিলেশন ঠিক হবে। আর তারওয়াইজ আপনি আসবেন, আবার আমি আপনাকে আসলে কোনোভাবে হেল্প করতে পারবো না, কারণ আপনি একজনের লিগাল ওয়াইফ, এবং তার সাথে আমার বিরোধ। রাস্তার মধ্যে আমি চিৎকার করছি, এটা নিয়ে অনেকে ফেসবুকে কমেন্ট করছে আমি নাকি পাগল, এবং আমার এলাকার মধ্যে সবাইকে বলছে যে আমি মেন্টালি সিক। তো যাই হোক, এই রেজিস্ট্রি করা জায়গাটা নিয়ে আমাদের বিরোধ, এবং এটা নিয়ে যখন ওই দিনই ওনার ওয়াইফ আসলো আমার বাসায়, কিন্তু রাত 2টোর পরে আমি খবর পাইলাম যে মোশাররফ হোসেন আমার নামে এবং আমার আরেকজন কাজিনের নামে থানায় একটা কমপ্লেন দিছে। তো থানায় কমপ্লেন দেওয়াতে আমাদেরকে 8 তারিখে, আমাদেরকে 12 তারিখে থানায় যেতে হয়েছে। তো তাহলে কি হলো, মোশাররফ হোসেন আমার সামনে এক কথা বলে, তারপর তার ওয়াইফ আমার সাথে এসে আবার আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করে, আবার মোশাররফ হোসেন আমার নামে থানায় কেস দেয়। তাহলে আপনি মোশাররফ হোসেনটাকে আপনি চিনেন, বুঝতে পারতেছেন লোকটার ক্যারেক্টারটা কি? দেশে অনেক ভুয়া ব্যারিস্টার বের হচ্ছে, ভুয়া ডাক্তার বের হচ্ছে, ভুয়া সাংবাদিকের কি অভাব আছে? আচ্ছা, এখন তারপরে 12 তারিখে মানে এপ্রিলের 12 তারিখে আমরা থানায় গেলাম, ও সেখানে সে এই একই কাগজ, এই খতিয়ানে সেম মৌজা, সেম বিএস খতিয়ান, সেম দাগ নাম্বার, এটা নিয়ে সে নতুন করে আর্গুমেন্ট শুরু করলো যে কাগজ তো ঠিক নাই, এবং সে ওখানে আমাকে এক ডিসিন জায়গাও সে দিতে রাজি না। হ্যাঁ, মানে তখন তার এক্সপ্রেশনটা এরকম যে এখানে আরও লোকজন ঢুকবে, তো আরও লোকজন ঢুকলে সে যে 17 ডিসিমে এখানে অকুপাই করে রাখছে, সেই 17 ডিসিম থেকেই তো বাদ যাবে। ঠিক আছে, তো এইটা নিয়ে আমাদের সাথে আবারও একটা আর্গুমেন্ট হলো, এবং আমি দেখলাম যে থানার পরিবেশটা আসলে আমাদের অনুকূলে না, সেখানে আমাদের মতো ভদ্রলোকদের আসলে যাওয়াটা আসলে সমীচীন না, কারণ আমাদেরকে তো পাবলিক চেনে।
পাবলিকের সামনে যদি আমরা যদি সাধারণ মানুষের মতো যদি চেঁচামেচি করি তাহলে আমাদের মান সম্মান থাকবে না। তা আমি ওখান থেকে আমি রাগারাগি করে চলে আসলাম, যে কারণ আমি দুইবারই গেলাম, দুইবারে আমি বিচার পাইলাম না। তো তখন এরপরে আমার পরে এই জিনিসটা আমাদের যে সোনাইমুড়ির যে আছে সেনাবাহিনী হেডকোয়ার্টার একটা করেছে ক্যাম্পের মতো, সেই সেনা ক্যাম্পের যে ক্যাপ্টেন উনি আমাদের বিষয়টা অবগত হলেন এবং উনি আমাদেরকে আসতে বললেন 14 তারিখে, যে 14 এপ্রিল আমরা গেলাম। তখন ওই সেখানে আমি, আমার হাজব্যান্ড, আমরা হচ্ছি আমার দাদার ছোট ছেলে শহীদুল্লাহ চৌধুরীর ফ্যামিলি, আর এছাড়া বড় ছেলে ওয়াজিউল্লাহ চৌধুরীর এক ছেলে ব্যারিস্টার, উনি উপস্থিত ছিলেন। তার সাথে এই মেজো ছেলে যে শরাফতুল্লাহ, ওনার 2 ছেলে ইকবাল হোসেন এবং কী নাম মোশাররফ হোসেন, ওনারা উপস্থিত হলেন। ওনারা ওনাদের উকিল নিয়ে আসলেন। আমাদের তো ভাই যে রুহুল কুদ্দুস মাহবুব, উনি আমাদের এই বড় জ্যাঠার ছেলে, সেই হিসেবে উনি আসলেন। আমরা এই কাগজপত্র সব নিয়ে আমরা ওখানে যাওয়ার পরে প্রতিটা কাগজে প্রতিটা দাগে এত বেশি ভুলভাল করে রাখছে যে এটা দেখে মানে মনে হয় যে এরা কোন পর্যায়ের প্রতারক, মানে এর থেকে ভালো ভাষা আর বের করা যাচ্ছে না, যে আমরা কত বড় প্রতারকের পাল্লায় পড়েছি। আমরা বাড়িতে ছিলাম না, আমরা দেশের বাইরে দেশে থাকি নাই, পড়াশোনা করছি ঢাকা মেডিকেলে, হ্যাঁ, ছোটোবেলায় বড় হয়েছি চট্টগ্রামে। আমাদের তো বাড়িতে থাকা হয়নি। তো বাড়িতে আমাদের ঘর বাড়ি করবো, তার আগে আমার আব্বা অসুস্থ হয়ে যান এবং ওনার ঢাকায় ওনার চিকিৎসা চলে। তো উনি সেভাবে উনি মারা যান। আমার মাও, আমি যখন মেডিকেলে পড়ি সে সময় আমার মা মারা যান। তো আমার ভাই এখন ঢাকায় আছে, আমার বোন অস্ট্রেলিয়া থাকে। ঢাকায় আমাদের প্রপার্টি আছে, আর আমি ব্যক্তিগতভাবে আমার এদের মধ্যে অনেক সমস্যা আছে। সমস্যা থাকার কারণে ওনারা বললো যে আপনারা আর কোনো রকম অ্যাক্টিভিটি করবেন না, আমাদের এটা আপনারা পূর্ণাঙ্গ বন্টকনামায় চলে যান। পূর্ণাঙ্গ বন্টকনামা হওয়া ছাড়া আপনারা কোনো জায়গার মধ্যে কোথাও কোনো রকমের ইন্টারফিয়ারেন্স করবেন না। তো এখানে আমি দেখাচ্ছি যে এখানে আমি লিখে আমি পড়ে শোনাচ্ছি। এখানে নুসরাত শহীদ, আমি শহীদুল্লাহ চৌধুরীর মেয়ে, তারপরে এখানে মোহাম্মদ ইকবাল হোসেন, তারপর মোহাম্মদ রুহুল কুদ্দুস, তারপর মোশাররফ হোসেন। এই যে মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ মোশাররফ হোসেন, ওনারা হচ্ছেন আমার মৃত জ্যাঠা, মেজো জ্যাঠা শরাফতুল্লাহর ছেলে। আর হচ্ছে মোহাম্মদ রুহুল কুদ্দুস হচ্ছে আমার বড় জ্যাঠা ওয়াজিউল্লাহ চৌধুরীর ছেলে। আমরা সবাই উপস্থিত থেকে স্ট্যাম্পে সই করি এবং এখানে অনেক নামগুলো দেখা যাচ্ছে। তো আমি দেখি যে এখানে সব কিছুর মধ্যে তারা এই 3 পৃষ্ঠা যে ব্যাপী তারা এগুলো লিখিত নিয়ে একদম স্ট্যাম্পে সই করে বলছে যে আপনারা অতি দ্রুত সব কাগজপত্র কারেকশন করেন, উকিল ধরেন এবং উকিল ধরে সমস্ত কাগজপত্র কারেকশন করে আপনারা এই জিনিসটা একদম ফাইনাল করে ফেলেন। এবং এখানে বলা হয়েছে যে খুব ওয়ার্নিং করে বলা হয়েছে যে এখানে যে যার প্রাপ্য সেটা পাবে, এবং তাছাড়া কেউ যেন কারো সম্পত্তিতে এখন কোনো রকমের ইন্টারফারেন্স না করে। এটা কিন্তু 14/4/2025 এই তারিখে আমরা সবাই গিয়ে এই কমিটমেন্টটা করে আসলাম। আমাকে পরের দিন 15 তারিখ সকালে আমাকে বলতেছে যে তোমার জায়গার মধ্যে মাটি ফেলছে। তো আমি অবাক হলাম। তো 14 তারিখে আমি যখন ওখান থেকে আমরা বের হয়ে আসি প্রায় রাত 9টা, এরপরে আমি বাসায় চলে যাই। আর এরপরে সেখান থেকে আপনার পরদিন সকালে একদম ভোরবেলা আমাকে ফোন করে জানায় যে তোমাদের ঘিরা অংশে মাটি ফেলা হয়েছে এবং সে মাটিটা কে ফেলছে, এটা মাটি ফেলাটা এখন এই মুহূর্তে সেনাবাহিনী নিষেধ করছে। তাহলে তোমরা কারা মাটি ফেলছো, তোমার জায়গা তুমি ফেলছো কি না সেটা তুমি কনফার্ম করে যাও।
তো এটা বলার পরে তো আমি খুবই উত্তেজিত হয়ে গেলাম যে যা আমি এক ডিসিন জায়গার জন্য কি আমি আমার দাদার সম্পত্তি 4 একর সম্পত্তি হারাই ফেলবো নাকি? তো আমি তো এত বোকা না। তা আমি পরে ঘটনাস্থলে গেলাম, গিয়ে আমি দেখলাম কি ওখানে কিছু মাটি ফেলা আছে এবং সেখানে একটা সিগারেটের প্যাকেট আছে। সেই প্যাকেটটা এই ব্র্যান্ডের সিগারেট কে খায় সেটা আমার এলাকার লোক জানে আর কি। একটা ড্রাগ এডিক্ট একটা ছেলে আছে, তার নামটা আমি এখানে বলছি না, তার কাজই এগুলো করা। সে রাতের অন্ধকারে এখানে মাটি ফেলে আমাকে ব্লেম দেওয়ার চেষ্টা করছে। পরে তো আমাকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে আমাকে প্রশ্ন করা হলো যে আপনি করছেন কি না, এই ধরনের কোনো কাজ করছেন কি না। তো তখন আমি তো বললাম যে না, আমি করি নাই, বা আমার নিজস্ব কোনো লোক এটা করে নাই। আমাকে হয়তো এটাকে মানে ব্ল্যাকমেল করার জন্য, এই ধরনের আমাকে একটা বিপদে ফেলার জন্য বা কাজের অগ্রগতিতে সমস্যা হওয়ার জন্য তারা মনে হয় এই ধরনের একটা করে থাকতে পারে। তো ঠিক আছে, তো এটা বলে আমি আসলে একটা বিব্রতকর অবস্থা। তারপর ওরা আসলে এখন ওরা নিজেরাও কনফিউজ হয়ে গেছে যে এই ফ্যামিলিতে এত সমস্যা কেন। তো এখন যাই হোক, আমরা চাচ্ছি যে ওই সেনাবাহিনীর প্রধানের কথা, সেনাবাহিনীর যে ক্যাম্পের যে কমান্ডার, ওনার কথার বাইরে আমরা কেউই যাব না। যেহেতু আমি অঙ্গীকারবদ্ধ, এখানে আমরা যারা আছি তারা সবাই অঙ্গীকারবদ্ধ, এখানে কেউ মানে এখানে এর বাইরে অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, তারা অনেক রকম ফেসবুকে অনেক পোস্ট দেন, আমাকে অনেক রকমের নিন্দামন্দ করেন। কিন্তু আমি যদি এখন প্রকাশ করি যে আপনার যে তারা আমাকে আমি তাদের উপর কোনোদিন নির্ভরশীল ছিলাম। হ্যাঁ, একটু মাঝখান দিয়ে একটু ইন্টারাপশন হয়েছে। যে কথা বলছিলাম যে আমরা এখানে যারা যে কয়জন সই করেছি তারা কিন্তু সবাই হাসমতুল্লাহ নাতি নাতনি। হ্যাঁ, এখন দাদা মারা গেছে, বাবারা কেউ বেঁচে নেই, ফুপুরা কেউ বেঁচে নেই। এখন আমরা আমাদের মধ্যে শেয়ার করব, সেটা বাবা কত অংশ পাবে সেই অনুযায়ী, তার ছেলে মেয়ে কয়জন সেই অনুযায়ী ভাগ বাটোয়ারা হবে। তো এখানে আমি কেন চাইবো আরেকজন বঞ্চিত হোক, আর আমি কেন আরেকজনেরটা খাবো, এই জিনিসটাই আমি বুঝলাম না। এবং যেহেতু আমরা এখানে সাইন করছি, তাহলে আমি একজন গ্যাজেটেড অফিসার, আমার চাকরি জীবন আজকে 20 বছর, আমি সম্মানের সাথে পেশাজীবী হিসেবে যাই দায়িত্ব পালন করি। আর যেহেতু আমি সরকারি চাকরি করি, আমাদের চাকরি বিধিতে যে নীতিমালাগুলো আছে, আমি কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারবো না, তাছাড়াও আমি কোনো পলিটিক্সে জড়াতে পারবো না। তো যাই হোক, আমি একটা আর্মি ক্যাম্পে গিয়ে একটা সই করে আসলাম, এরপর আমি একটা উল্টাপাল্টা কাজ করলাম, এটা আমার পক্ষে সম্ভব? এটা ওখানে কোনো সিসি ক্যামেরা বা এরকম কিছু নাই, বা কে ফালাইছে এটার কোনো ডকুমেন্ট নাই। তারপর আমি মাইজদি থেকে রাত্রেবেলা বের হয়ে এখানে মাটি ফেলাবো আর এলাকার লোক আমাকে ধরবে না, এটা কি হবে? তো যাই হোক, এটা নিয়ে তারা চেষ্টা করছে যে আর্মিদেরকে কনভিন্স করার জন্য, যাতে করে আমরা আমাদের সাপোর্টে তারা না থাকে। তার মানে তারা অন্যায়ের সাপোর্টে যাতে না, মানে ন্যায় অন্যায়ের মাঝখানে যেন তারা কোনো ভূমিকা না পালন করে। তো আমরা আসলে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। বিশেষ করে আমার শরাফতুল্লাহ জ্যাঠা ভালো মানুষ ছিলেন, উনি মারা গেছেন। ওনার স্ত্রী এবং ওনার সন্তানদের মধ্যে 5 মেয়ে 4 ছেলে, ওনারাই বাড়িতে থাকতেন। আমার বাবা একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন, উনি বিভিন্ন জেলায় চাকরি করেছেন, উনি পঞ্চগড়ের ডিসি ছিলেন এবং বিভিন্ন পেশাজীবীতে ছিলেন, এবং আমার আম্মাও একজন শিক্ষক ছিলেন। তো আমাদের 3 ভাই বোনদের মধ্যে আমরা কখনোই নোয়াখালীতে থাকি নাই, কিন্তু আবার হোম ডিস্ট্রিক্ট অনুযায়ী আমার চাকরি বদলি হওয়াতে আমি নোয়াখালীতে অবস্থান করছি। সরকার চাইলে আমাকে অন্য কোথাও বদলি করলে আমি চলে যাব। তো যাই হোক, এরপরে আমি আপনাদেরকে এই জন্য বলি যে আমার কি ইন্টেনশন আছে, যে আমি এই কাজটাকে কেন আমি বাধা দিব। আমার সম্পর্কে অনেক রকমের কথা বলতেছে যে আমি জায়গা জমি বিক্রি করে ফেলেছি এবং আমার ভাই বোনদের জায়গাও আমি বিক্রি করে ফেলেছি। তো এটা আজকালকার যুগে এটা সম্ভব না, কারণ আপনি যখনই বিক্রি করতে যাবেন আপনার টিন সার্টিফিকেট চাবে, আপনার ভোটার আইডি কার্ড চাবে, আপনার একটা ডকুমেন্ট চাবে যে আপনার ওয়ারিশান, মানে প্রপার্টি যদি ইনহেরিটেড প্রপার্টি হয়, কিনা প্রপার্টি না হয়, তাহলে সেটা আপনার কয়জন ওয়ারিশ আছে সেটা আমাকে দিতে হবে। একজন চেয়ারম্যান আপনাকে কখনোই মিথ্যা বলবে না যে আপনার ভাই মৃত, আপনার বোন মৃত, এটা কখনোই সে সার্টিফাই করবে না। সে খোঁজ খবর নিয়ে
যে আমার বাবা, আমার মা মৃত, আমার বাবার ওয়ারিশ হিসেবে আমরা 3 ভাই বোন প্রাপ্য। তাহলে সেখানে আমাদের ভাগটা হয়ে যায় 50-25-25, মানে 2:1:1। তাহলে আমাদের যে মনে করেন যে আমাদের যে এডুকেশনাল স্ট্যাটাস এবং আমাদের যে ইকোনমিক্যাল স্ট্যাটাস, আমি এক ডিসিং জায়গা বিক্রি করলে আমি 5 লাখ টাকা পাবো, এটার জন্য কি আমি জীবন দিয়ে ফেলাবো? আর অথবা আমার ভাই বোনদেরকে আমি ঠকাবো কেন? আমি সারা জীবন পড়াশোনা করছি, পোস্ট গ্রাজুয়েশন করতে আমার অনেক কষ্ট হয়েছে। সেই সময় আমি কিছু জায়গা, বাবার জায়গা যেগুলো ঠিকঠাক ছিল, নাম খতিয়ান টতিয়ান সব কিছু ঠিক ছিল, সেখান থেকে আমি অল্প কিছু জায়গা বিক্রি করে সেই টাকা দিয়ে আমি ইংল্যান্ডে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে আসছি। তাহলে ওই সময় আমার যে অভাবটা ছিল সেটা আমি পূরণ করেছি। এখন আমি চাকরি করি, আমি প্রাইভেট প্র্যাকটিস করি, তাহলে আমি এত লোভী যে আমি একটা 800 সিসির ইন্ডিয়ান গাড়ি আজকে 10 বছর ব্যবহার করি। আমি এই ব্র্যান্ডটা চেঞ্জ করি না, এই গাড়িটা আমি 10 বছর ধরে চালাই। অন্য অনেক ডাক্তার হয়তো 2 বছর পর পর গাড়ির ব্র্যান্ড চেঞ্জ করে, আমার তো সেটা নাই। তারপর আমার লাইফস্টাইল খুবই সিম্পল। আমি পুরান একটা মানে পরিত্যক্ত বাসা মেরামত করে থাকি, যেটা আমার মায়ের নামে। তারপরে মনে করেন যে আমার এই বাচ্চা আছে 3 জন, ওদেরকে আমি খুব সিম্পল লাইফস্টাইলের মধ্যে রাখছি। তা আমার চাহিদা কোথায়? আমি নিজের ইনকাম থেকে আমি চিটাগাঙে একটা ফ্ল্যাট কিনেছি, আর আমি ঢাকায় আমার মায়ের প্রপার্টি থেকে একটা ফ্ল্যাট পাইছি ঢাকায় উত্তরায়। তাহলে আমি তো ভাড়া থেকে অনেক টাকা পাই, আবার আমি নিজেও ইনকাম করি। তাহলে আমার কি জায়গা জমি বিক্রি করে করে খাইতে হবে নাকি? আর তাও আবার আমার ভাই বোনদেরকে বঞ্চিত করে। তা আমি এখন আপনাদেরকে একটু পড়ে শোনাই যে আমার দাদার সম্পত্তি কতটুকু আর কে কতটুকু পাবে, কোন ছেলে কতটুকু পাবে। আমার দাদার সম্পত্তি 12 একরের বেশি, কিছু আনরেকর্ডেড আছে। তো 12 একর সম্পত্তির মধ্যে যদি 3 ছেলে আর 2 মেয়ের মধ্যে ভাগও হয়, একদম 2 মেয়েকে যদি ভাগ দিয়ে আমরা 3 ছেলের ভাগের কথা বলি, তাহলে প্রথম পুত্র যিনি হচ্ছেন ওয়াজিউল্লাহ চৌধুরী, ওনার স্ত্রী মৃত, ওনার ওনার ছেলেরা 4 জন এবং মেয়েরা 5 জন। এদের মধ্যে যে ডিস্ট্রিবিউশনটা হবে সবাইকে দিলে ছেলে পাবে দাদার সম্পত্তি 3.57%, মেয়েরা পাবে প্রত্যেকে 1.785%, 3.3 পয়েন্ট পাবে ছেলেরা। তাহলে দ্বিতীয় ঘরে শরাফতুল্লাহর ছেলে মোশাররফ হোসেন, ইকবাল হোসেন, তারপরে হচ্ছে মহসিন, তারপরে মাইনুদ্দিন সম্ভবত, ওরা 4 ভাই 5 বোন। ওনার মা জীবিত আছে, মানে ওনার ওয়াইফ জীবিত আছে। শরাফতুল্লাহ স্ত্রী পাবে 8 ভাগের 1 অংশ। 8 ভাগের 1 অংশ চলে যাওয়ার পরে পুত্ররা পাবে 1.76 অংশ, কন্যারা পাবে 0.88 অংশ। এবার আমাদের ভাগে আসেন। আমার বাবা আছে, বাবা নেই, মাও নেই, তাহলে বাবার সম্পত্তি আমরা ওয়ারিশ, আমরা 1 পুত্র 2 কন্যা। আমার মা পাবে 12.5%, আমার বোন আমি বারবার ভুল করতেছি, আমার ভাই পাবে 12.5%, তার দাদার টোটাল সম্পত্তির 12.5%। তাহলে আপনি বলেন যে আমার দাদা যদি 12 একর সম্পত্তি থাকে, তাহলে সেখানে সে 12.5% প্রপার্টি যদি সে পায়, তাহলে তার ডিসিং কত পড়ে? আর প্রত্যেকটা কন্যা তার অর্ধেক অর্ধেক পাবে। সেই হিসাবে আমি 6.25%, আর আমার বোন যিনি অস্ট্রেলিয়া থাকেন, ব্যাংকে চাকরি করেন, ওনার হাজব্যান্ড একজন ইকোনমিস্ট, উনিও 6.2% পাবে। তো এই সম্পত্তিগুলো এত বছর পড়েছিল, আমরা কিছু করি নাই। আজকে আমি এক ডিসেন্ট জায়গা জাস্ট একটু ঘিরা দিলাম, হ্যাঁ, মাটি ভরাট করলাম, তাতে এত মানে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আসল কথা হচ্ছে ওরা সারা জীবন একতরফাভাবে ভোগ করছে, এখন তারা এই জিনিসটা তারা ছাড়তে রাজি না, এবং এই কারণে তারা সব রকম বাধা প্রয়োগ করতেছে। এটা আসলে আমরা এখন লয়ারের দ্বারা এবং আমরা বিভিন্নভাবে আমরা লিগাল ওয়েতে যাচ্ছি যে এভাবে হয় না, একটা দাগ কারেকশন করব, আরেকটা দাগে ভুল থেকে যাবে, তার থেকে বরং আমরা সব খতিয়ান দাগ সব একসাথ করে দাদার সম্পত্তি একেবারে দাদার মৃত্যুর পর থেকে কারা কারা কিভাবে পাবে সব একদম শ্রেণীবিন্যাস করে সবার নামে আমরা দিয়ে দিব। তারপর আমরা যার ভাগে যেটা পড়ে আমরা সেটা আমরা ভোগ দখল করব। আমি যদি আমার জীবদ্দশায় 75 ডিসিম জায়গা যদি আমার বাবার হক থেকে আমি পাইয়া থাকি, আমার তো এত প্রপার্টির দরকার নাই।
আমি অর্ধেক সেলও করে দিতে পারি। সেটা কি আমার রাইট নাই? অবশ্যই আছে। তো আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করলাম, এবং আমি কমেন্ট বক্সে অনেকগুলো লিঙ্ক এবং পিকচার দিয়ে দিব, যেগুলো আপনারা দেখে বুঝবেন যে কোনটার সাথে কোনটা রিলেশন। এখানে কিন্তু আমার পোস্টটা অনেক ব্যারিস্টার, উকিল এবং অনেকে যারা জমি জমা সংক্রান্ত কাজে মানে কাজ করে তারা কিন্তু অনেকে আপনার এই জিনিসটা খেয়াল করছে এবং আমাকে অনেক মানে পরামর্শ দিয়েছেন, এবং ওনারা অনেক করেছেন, যে বিভিন্ন প্রশ্ন করেছেন। তা আমার এই পোস্টটা কিন্তু এটার উত্তর হিসেবে বা এটার আপডেট হিসেবে আমরা জানাচ্ছি। যদি আমরা চাচ্ছি, আমি বিশেষ করে চাচ্ছি যে আমার ভাই তার সম্পত্তি পাক, আমার বোন তার সম্পত্তি নিয়ে চলে যাক। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি নোয়াখালী থাকি, আমি ঢাকা থাকি, যেখানে থাকি, আমার যতটুকু দরকার ততটুকু রেখে আমি হয়তো বিক্রি করে দিব। আমি বিক্রি করে দিলে কার কি? আমি বিক্রি করলে আমি আমার অংশ বিক্রি করব। সেখানে আমি যদি 75 ডিসিমের মতো আনুমানিক পেয়ে থাকি, তাহলে আমি যদি 50 ডিসিম বিক্রি করে দিই, সমস্যা আছে কারো? এই প্রশ্নটা আপনারা আমাকে উত্তর দেন। এটা নিয়ে রিউমার ছড়া যে আমি জায়গা সম্পত্তি বিক্রি করছি, মানে আমার বাপের টোটাল সম্পত্তি বিক্রি করে দিয়েছি। এটা কি বর্তমানে সম্ভব? কেউ ওয়ারিশান সার্টিফিকেট দিবে যে আমার ভাই মৃত, আমার বোন মৃত? এটা কেউ সার্টিফিকেট দিবে? আমরা তো এই গ্রামেরই ছেলে। আমি যখন মেডিকেলে ভর্তি হই তখন এখান থেকে আমার সার্টিফিকেট আসছে যে আমি এখানকার স্থানীয়। এই সার্টিফিকেটটা এখান থেকে আমি নিছি। তাহলে আমার এই জায়গাটাতে এখানে আমার আব্বা আম্মা সবার যে ওয়ারিশান সার্টিফিকেটগুলো এখান থেকে আমরা প্রায় সময় আমাদেরকে তুলতে হয়। তাহলে এটা তো রেকর্ড থাকে ভাই। এখানে তো আপনারা এইসব করার কোনো সুযোগ নেই। তো আসলে এরপরে আমি দেখলাম যে আমাদের যে মাইনুদ্দিন সাহেব, ওনার অনেকগুলো ওনার নিজের একটা পেজ আছে, প্রোফাইল আছে, একাধিক প্রোফাইল থাকতে পারে। সাথে ওনার ওয়াইফ, যিনি একজন মাদ্রাসা ছাত্রী, হ্যাঁ, অত্যন্ত পরহেজগার, ছবি টবি তোলেন না, ওনার প্রোফাইল আছে। ওনাদের যে নাবালক শিশু আছে তাদেরও প্রোফাইল আছে। ওনারা 9 ভাই 8 ভাই 4 ভাই 4 বোন এখন জীবিত। ওনাদের প্রোফাইল, ওনাদের নিজেদের নামে, তাদের জামাইদের নামে, বাচ্চাদের নামে অসংখ্য প্রোফাইল এবং অসংখ্য কথাবার্তা। তার মধ্যে মনে হয় শহীদুল্লাহ চৌধুরী, তার মেয়ে নুসরাত শহীদ, এরা মনে হয় জানি বিশাল কিছু মানে ঘটনা ঘটায় ফেলছে। এভাবে আমাদের ফ্যামিলিটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তো যেটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করলাম, দরকার হলে অন্য একটা পোস্টে আমি আবার এটা ক্লিয়ার করে আপনাদেরকে জানাবো। আমার পেজটা তো আসলে মেডিকেল পেজ, কিন্তু আমি তো একজন মানুষ। যখন আমার সমাজের হেল্প লাগবে, তখন আমি সমাজ থেকে যদি হেল্প না পাই, তখন আমি কি করব? আমি তাহলে অনলাইনে যাব। আমি প্রথম অবস্থায় যে পরিস্থিতির মধ্যে পড়ছি, আমাকে কেউ হেল্প করে নাই, তখন আমি অনলাইনে গেছি, আমি বাধ্য হয়ে গেছি। তো আপনারা আমাকে যে মোরাল সাপোর্টটা দিয়েছেন তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং আমার বিভিন্ন পোস্ট এবং এই ভিডিওগুলো আপনারা পছন্দ হলে শেয়ার করতে পারেন। কারণ দিন শেষে কিন্তু এই ধরনের পরিস্থিতি আপনার জীবনেও ঘটতে পারে, অন্য কারো জীবনেও ঘটতে পারে। এই দৃষ্টান্তটা আমি রেখে গেলাম। আমার ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন। সবাইকে ভালো থাকার জন্য কামনা করছি যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।